ধানমন্ডি 27 নম্বর সায়েন্স ল্যাব, এই অঞ্চলগুলোতে কিন্তু আপনার নির্বিচারে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আপনার মানে স্থলে যেভাবে র্যাব, বিজিবি, পুলিশ গুলি করেছে একদিক দিয়ে, আবার বিক্ষোভকারীদের উপর আকাশ থেকেও গুলি করা হয়েছে। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছে যে মৃতের সংখ্যাটা অনেক। এখন পররাষ্ট্রমন্ত্রী বললেই তো হবে না, পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের দায়িত্বপ্রাপ্তরা তো সরাসরি মিথ্যা কথা বলছেন। আমাদের সেনা প্রধান উনি বলেছেন যে সবকিছু নিয়ন্ত্রণে এনেছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন, কোনো কিছু তো এবং নিয়ন্ত্রণে নাই। গুলিও হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি সেটাও বলেছে র্যাব প্রধান। ওনারা মনে তো হচ্ছে। মিথ্যা কথা বলছেন, আমরা তো এটা ভিডিওতে দেখেছি আকাশ থেকে গুলি করা হচ্ছে। এবং হুম। এটা তো উনি মিথ্যা বললেই তো হবে না। এবং উনি যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে সেনা প্রধানের তো সেনানি বাসে থাকার কথা, উনি রাস্তায় কি করেন? উনি কি জনগণের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন? তারা পরিচালনা করছে সে আমরা ব্যাপারে। পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার শুনে হতবাক হইনি, কারণ উনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত। উনি এটা আমরা দেখি, এটা জানি, আমরা হতবাক হইনি। ডিপ্লোমেটদের সঙ্গে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে, সেখানে তো ডিপ্লোমেট তাকে সরাসরি প্রশ্ন করেছেন, এটা তো এএফপির প্রতিবেদনই আছে। উনি বলছেন যে হতবাক হয়েছেন, হ্যাঁ হতবাক হয়েছে, সারা বিশ্ব হতবাক হয়েছে। রাষ্ট্রীয় বাহিনী নিরস্ত্র জনতার উপর যে এইভাবে হামলে পড়তে পারে, এইভাবে হত্যা করে, এটা দেখে সারা বিশ্ব হতবাক হয়েছে। তাদের যে মিথ্যা বলার যে দক্ষতা, এটা দেখে কেউ হতবাক হয় না। তারা তো ঠিকই আছে মিথ্যার উপর। এই সরকার তো ভোটার বিহীন একটা সরকার, অবৈধ সরকার। এই সরকারের মানে এদের কথা বিশ্বাস করার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। আপনাকে অনেক ধন্যবাদ, এ পর্যন্ত আপনি মোটামুটি। তারপরে উচিত জবাব হয়েছে সেই সব কথাবার্তাগুলো বলছে। তোদের তোদের আব্বাকে, তোদের আম্মু সহ এই যে 15ই আগস্টে যে ঢুকাইছিল, পিছন দিয়া বাম্বু ঢুকাইছিল না, এই জন্যই ঢুকাইছিল। এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ এমনিতে উল্লাস করে নাই। এগুলো নিয়ে যদি নাটক তৈরি করা হয় তাহলে বুঝতে হবে যে এখনো দুর্ভোগ আমাদের শেষ হয়নি, দুর্ভোগ শুরু হইল মাত্র। মাননীয় প্রধান, এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য 71-এ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা 52 ভাষা আন্দোলন করি নাই। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সব কিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে আপনাদের সামনে অনেক তথ্যপূর্ণ আলোচনা নিয়ে, অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে থাকুন আজকের পুরো ভিডিও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ উত্তাল, গরম বাংলাদেশের সর্বক্ষেত্রে সর্বত্র, এবং চলছে গণগ্রেপ্তার। বাংলাদেশ কি কোন পথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের সামনে সরাসরি আলোচনা করব। এবং বিস্তারিত আলোচনা করার আগে আমি বিস্তারিত বেশ কিছু বিষয়ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করছি আপনাদের সামনে। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে, যেখানে আছেন, যে প্রান্তে আছেন, পৃথিবীর যে প্রান্তে আছেন, বাংলা ভাষাভাষী মানুষের সকলকে হৃদয় নিংড়ানো সালাম এবং ভালোবাসা জানিয়ে আজকের বিষয় আলোচনার দিকে এগোতে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেছেন বাংলাদেশের কোটা আন্দোলনের কেন্দ্র করে বাংলাদেশকে একটি পরিস্থিতি তৈরি করেছে, যে পরিস্থিতি হয়েছে একটি থমথমে বিরাজমান এবং কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই যে পরিস্থিতি হয়েছে, এটা আর হয়েছে কিনা আমার মস্তিষ্কে এমন কোনো ইতিহাস নাই। আপনাদের সামনে সেই সময় দণ্ডায়মান হয়েছি, যে সময় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনেক নাজুক এবং ক্রান্তিকাল অবস্থা। বিশ্বের এমন একটি দেশ নাই যেখানে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হচ্ছে। সাধারণ ক্ষমতাসীন মানুষ, যারা ক্ষমতা ছিল, আছে এবং থাকবে, তারা হেলিকপ্টার থেকে সরাসরি গুলি ছুটছে, এবং সেই হেলিকপ্টারটি ইউএন লোগো বিশিষ্ট, সেটা আন্তর্জাতিক লোগো বিশিষ্ট, শান্তি মিশনের লোগো বিশিষ্ট। কেন এই পরিস্থিতি, এবং সেটা নিয়ে জল্পনা কল্পনা অনেক কথা হচ্ছে। এ বিষয়ে আমি কথা না বলে বিস্তারিত আলোচনা করার দিকে যাচ্ছি। বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে, কিভাবে তার পরিসংখ্যান হচ্ছে, কি নিয়ে তার ইতিহাস তৈরি হচ্ছে। সালাম, রফিক, বরকত এবং জব্বার যে মারা গিয়েছিল 1952 সালে, বাংলাদেশের একটি ইতিহাস তৈরি হয়েছিল, এবং সেই ইতিহাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে শহীদ মিনার তৈরি করা হয়েছিল, এবং সেই শহীদ মিনারে ফুল দিয়ে 21শে ফেব্রুয়ারিতে আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি। সেটা কিভাবে করে থাকি? ভাষা আন্দোলন, ভাষা শহীদদের প্রতি, দেশ রক্ষার প্রতি, বাংলা ভাষা, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছি, তারা মাত্র 8 জন ছিল। আপনি যদি ইতিহাস দেখেন, আপনি যদি উইকিপিডিয়া দেখেন, আপনি যদি গুগল করতে থাকেন, গুগল করে থাকেন, তাহলে আপনি জানতে পারবেন বাংলাদেশের ইতিহাসে মাত্র 8 জন ভাই আমাদের এই ভাষার জন্য, বাংলা ভাষার জন্য, আন্তর্জাতিক বাংলা ভাষা স্বীকৃতি পাওয়ার জন্য, এই ভাষার জন্য 8 জন ভাই জীবন দিয়েছিলেন, এবং সেটা ইতিহাসের ইতিহাস করেছে, এবং সেটা 21শে ফেব্রুয়ারি করে সারা পৃথিবীতে উদযাপন করা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 8 জন ভাইয়ের জন্য যদি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়, তাহলে প্রায় পরিসংখ্যান হিসাবে, সরকারি পরিসংখ্যান এবং বর্তমান পরিসংখ্যান হিসাবে যে পরিস্থিতি হয়েছেন, এটার ইতিহাস কোথায় লিপিবদ্ধ করবেন? এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে 1952 সালে, 1969 সালে, 1971 সালে, এভাবে বিভিন্নভাবে পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আমরা একটি বিষয় লক্ষ্য করেছি, যে বাংলাদেশের জীবন যারা দিয়েছে, জীবন যারা বিলিয়েছেন, তাদের রক্তের উপর দিয়ে এই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এবং কেন হয়েছেন এটার পরিসংখ্যান আমি পরে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনার দেশে এবং প্রবাসে, যারা কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনাদের হাত জোর করে অনুরোধ করবো, আপনারা আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, নতুন চ্যানেল শেয়ার করে দিবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার একটি কথা আমি বলি, বাংলাদেশের ইতিহাসে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন। মা, বোন, ভাই, বাবা, চাচা, মামা, খালু সকলে মিলে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন।
বাংলাদেশের ইতিহাসে, বর্তমান ইতিহাসে আমরা যদি মুক্তিযুদ্ধের পরিসংখ্যান করি, একটি লেভেলে আছে, কিন্তু এই মুক্তিযোদ্ধার পরিসংখ্যানে আমরা কিভাবে দেখতে পাচ্ছি 30 লক্ষ মা বোন ইজ্জত সম্ভ্রম সব দিয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্য, এই মা মাটির জন্য, মাতৃভূমির জন্য। কিন্তু আমরা 30 লক্ষ মানুষের কি মুক্তিযুদ্ধ সনদ দিতে পেরেছি? পারি নাই। সুতরাং আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ, যারা যুদ্ধ করেছে, জীবন দিয়েছে এবং যারা এদেশের জন্য মান খোয়াইছে, ইজ্জত সম্ভ্রম হারিয়েছেন, তাদের জন্য আমি চিরকৃতজ্ঞ এবং তাদের সকলের জন্য শহীদ মৃত্যু কামনা করছি। কেন? এই দেশটা স্বাধীনের জন্য তাদের ত্যাগ এবং তিতিক্ষা সর্বোচ্চ, যেটা তারা জীবন বিলিয়ে দিয়েছে। এবং যে মুক্তিযোদ্ধা যারা গাজী হয়ে ফিরে এসেছেন, তাদের প্রতিও বিনম্র সম্মান এবং সালাম শ্রদ্ধা নিবেদন করছি। কারণ একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন নক্ষত্র, একটি ইতিহাস। সুতরাং তাদেরকে নিয়ে বিতর্ক করবো না, করারও ইচ্ছা নাই, বা তাদেরকে বিতর্ক করার কোনো চেষ্টা আমার মধ্যে নাই। তাদেরকে সম্মান জানিয়ে আজকের বিষয়টি আপনাদের সামনে উপলব্ধি এবং লিপিবদ্ধ করতে চাই, প্রতিস্থাপন করতে চাই। যে ভিডিওর ভিতরে আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছি, যেটা হচ্ছে 30 লক্ষ মা বোন এবং যে মানুষগুলো হারিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু তার তুলনায় মুক্তিযোদ্ধার যে তালিকা আছে, কয়জনের তালিকা আছে, কয়জনের আপনি হিসাব করেছেন? পৃথিবীর ইতিহাসে আপনি জীবন দিয়েছেন, আপনাকে সহযোগিতা করেছেন, একজন মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছেন, একজন মা পানি খাওয়িয়েছেন, একজন বোন তাকে রান্না করে খাওয়িয়েছেন, ভাত খাওয়িয়েছেন, একজন মা তাকে সহযোগিতা করেছেন থাকার ব্যাপারে, একজন বাবা তাকে নৌকায় করে পার করে দিয়েছেন, একজন মামা খালু, এভাবে তাদেরকে সকল ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু তারাও তো বাংলাদেশের শ্রেষ্ঠ এবং একজন সেরা নাগরিক মুক্তিযোদ্ধা হলে আমরা আসলে ধন্য মনে করতাম। কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান, শহীদ 1971 সালে যে শহীদ হয়েছেন, তাদের মধ্যে সকলেই কিন্তু আমাদের এই জীবনকে, এই পরিস্থিতিকে, আজকের এই পরিবেশকে দেখতে চাননি। তারা দেখতে চেয়েছিল স্বাধীনতার সার্বভৌমত্ব, স্বাধীন একটি রাষ্ট্র, বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষের জন্য সার্বভৌমত্ব এবং শান্তিপ্রিয় একটি স্বাধীন দেশ। আজকে সেই স্বাধীন দেশের প্রতি ইঞ্চি মাটি একটি উর্বর রক্তভূমিতে পরিণত হয়েছে। কিন্তু কেন এই রক্ততে পরিণত হয়েছে? আপনাদের কাছে একটি বিষয় খোলাসা করতে চাই, যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই পরিসংখ্যান হিসেবে এখন বলা হচ্ছে যে বাংলাদেশের এই মাটি, এই মানুষ, আজকের যারা কোটা আন্দোলন করছে, বিভিন্ন আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, যাদের উপরে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে, প্রকাশ্য চাপাতি দিয়ে কোপানো হচ্ছে এবং তাদেরকে হেলিকপ্টার বা প্লেন থেকে গুলি করা হচ্ছে এবং প্রকাশ্য তারা হত্যা করা হচ্ছে এবং 42 লাশ দাফন করা হচ্ছে, তাদেরকে পরিচয়হীন, তাদের কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম, কি পরিচয়, কিচ্ছু নাই, তাদেরকে 42 লাশ হিসাবে তাদেরকে দাফন করা হচ্ছে এবং সেটারও হিসাব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। পরিসংখ্যানটি এখনো ক্লিয়ার না। আপনাদের সামনে এই বিষয় তথ্য আমি বিস্তারিত আলোচনা করার জন্য পরবর্তীতে ভিডিওতে দেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের সামনে একটি কথা বলতে চাই, বাংলাদেশে যদি 30 লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে দেশের জন্য, তাহলে আপনি, আমি, আমরা সকলেই মুক্তিযোদ্ধা করি। কারণ আমাদের সনদ নাই, আমাদের পূর্বপুরুষদের সনদ নাই বলে আমরা যে মুক্তিযোদ্ধা নয়, এটা কিন্তু আমরা বলতে পারি না। আর বাংলাদেশের সকলেই কিন্তু রাজাকার না। রাজাকার বাংলাদেশের একটি গুটি কয়েকজন মানুষ রাজাকার ছিলেন, তাদেরও কিন্তু সাধারণভাবে ক্ষমা করেছিলেন এই বাংলাদেশের যে স্বাধীন রাষ্ট্র নায়ক ছিলেন এবং স্বাধীন এই সার্বভৌমত্বের যিনি একজন ঝান্ডাবাহী মানুষ ছিলেন, তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশের আকাশচুম্বী জনপ্রিয় নেতা, তিনি কিন্তু কথা বলে গিয়েছিলেন যে তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয়েছে। এই বিষয়ে আপনারা কি মন্তব্য করবেন আপনাদের কাছে জানি না। আমাদের কাছে যে তথ্যগুলো আমি বিস্তারিত জানিয়ে আসছি, যে 30 লক্ষ মা এবং বোন যদি ইজ্জত দিয়ে থাকেন, বাংলাদেশের এমন কোনো পরিবার থাকবে না, এমন কোনো গ্রাম থাকবে না, এমন কোনো গোষ্ঠী থাকবে না যেখানে এদের সাথে রিলেটিভ নাই, যে মুক্তিযোদ্ধা নাই। সুতরাং এই কোটার বিষয় যে আন্দোলন করেছিলেন, এটা যৌক্তিক হিসাবে আমরা মনে করছি, আপনিও হয়তোবা মনে করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, কোটা আন্দোলনের যে পরিস্থিতি, এখানে বলা হচ্ছে বাংলাদেশের বিরোধী দল জামাত, শিবির, জামাত, বিএনপি, এরা এই কোটা আন্দোলন উস্কানিমূলক কাজ করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, ছাত্র শিবিরের দায়িত্বশীল, বর্তমান এবং সাবেক দায়িত্বশীলরা গুম হয়েছেন এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে এখনো পর্যন্ত তাদের পরিবেশ পরিস্থিতি বলে দিচ্ছে, এখনো উৎকণ্ঠায় তাদের পরিবার, যে তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, রেফারেন্স ভিডিওগুলো আমরা আপনাদেরকে শর্ট ভাবে দেখিয়েছি, ছোট অংশ করে আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদের কাছে যে অংশগুলো দেখিয়েছি তার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে এবং কি কারণ এবং কি পরিস্থিতি, আগামী পরিবেশ এবং বর্তমান পরিবেশ কোথায় যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, দেশের পরিস্থিতি কোন পথে যাচ্ছে, দেশ কোন পথে ভয়াবহ দিকে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনি, আমি, আমাদের একটি সন্তান, আমাদের একটি ভাই, আমাদের আমাদের আত্মীয়, আমাদের সবকিছু, সকলের কাছে কিন্তু একটি আত্মা এবং তারা কিন্তু এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা যোগ দিয়েছেন, তারা এখানে হাজির হয়েছেন। সুতরাং আপনারা আমার প্রত্যেকের কেউ না কেউ জড়িত আছেন। আপনি হন পুলিশ, হন আর্মি, আপনি হন যে কোনো বাহিনীর কেউ, আপনারও সন্তান, ভাই, প্রতিবেশী, গ্রামবাসী, যে কোনো জড়িত আছে। সুতরাং আজকের প্রতিবেদন কেমন হবে আপনাদের কাছে বলছি যে প্রত্যেকটি মানুষের কেউ না কেউ জড়িত আছে। তাহলে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনের সকল দলের সন্তানেরা এখানে আছে। সুতরাং এখানে রাজাকারের সন্তানেরা বা রাজাকারের বাচ্চারা, এই কথাটি মন্তব্য সমিতি সমাজ আপনাদের কাছে যে ভিডিওগুলো তথ্য দিয়েছি আর যে বিষয়বস্তু আলোচনা করেছি, সকল বিষয় আলোচনা করতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের কাছ থেকে ছোট্ট করে ভিডিও দেখা হবে। আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সহযোগিতা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।